একটা পুলিশ স্টেশনের ভেতরে একজন এসআইকে নির্মমভাবে হত্যা করা হয়, কিন্তু তখন সেখানে 3জন অফিসার ছাড়া আর কেউই ছিল না। তাহলে তাকে কে হত্যা করলো? যে পুলিশ অফিসারটি মারা গিয়েছিল তার সাথে মোটামুটি সবারই সম্পর্ক খারাপ ছিল। সবার সাথেই কোনো না কোনো ব্যাপারে তার ঝামেলা চলছিল। ইনভেস্টিগেশন শুরু হওয়ার পর পুলিশ বুঝতে পারছিল না তারা আসলে কাকে সন্দেহ করবে। কিন্তু ধীরে ধীরে ইনভেস্টিগেশন এগিয়ে যায়, আর এক পর্যায়ে এমন এক সত্যর উদ্ঘাটন হয় যা দেখলে আপনাদের গা শিউরে উঠবে। শেষ পর্যন্ত আপনারা বুঝতেই পারবেন না কি হচ্ছে আর কেনই বা এই পুলিশকে মারা হয়েছিল। বলছি 2023 সালে মুক্তিপ্রাপ্ত মালায়ালাম ভাষা মুভি ইরাত্তার কথা। তাহলে চলুন আর কোনো স্পয়লার না দিয়ে চলে যাই মূল এক্সপ্লেনেশনে। শুরুতেই আমরা ভাগমান থানা থেকে অদূরে একটা ক্রিকেট মাঠে দুটো বাচ্চা ছেলেকে খেলতে দেখতে পাই। তাদের সাথে উইকেট কিপার হিসেবে একটা কুকুরও ছিল। লাল টি শার্ট পরা এই ছেলেটা বন্ধুকে আউট করে নিজেই ব্যাটিং করতে নেমে পড়ে, আর প্রথম বলেই সে ছক্কা মেরে বল থানার বাউন্ডারির মধ্যে পাঠিয়ে দেয়। উইকেট কিপার কুকুরের পক্ষে তো দেয়াল টপকে সে বল আনা সম্ভব নয়, তাই যে ছেলেটা ছক্কা মেরেছিল সেই দেয়াল টপকে থানার পেছনের বাউন্ডারিতে বল আনতে ঢোকে। আর অন্যদিকে থানায় চলছিল সেদিন বিশাল আয়োজন। আজ ছিল থানার অ্যানুয়াল ফাংশন। সাংবাদিকরাও উপস্থিত, কারণ মিনিস্টার আসছে। মহিলা পুলিশরা গানের রিহার্সাল করছিল, কারণ অনুষ্ঠানে তারা গান পরিবেশন করবে। আর অন্যদিকে যত কনস্টেবলরা ছিল তারা বিভিন্ন ভলেন্টিয়ারের কাজ করছিল। সবকিছুই তৈরি হয়ে গিয়েছে, এখন মন্ত্রী আসলেই তাদের অনুষ্ঠান শুরু হয়ে যাবে। থানার ভেতরে তখন মাত্র একজন কয়েদি এবং 3-4জন পুলিশ ছাড়া আর সবাই বাইরে কাজ করছিল। আর ঠিক তখনই থানার ভেতর থেকে পরপর 3টা গুলির আওয়াজ ভেসে আসে। গুলির শব্দে সবাই তো প্রথমে থমকে যায়, তারপর সবাই দৌড়ে যায় থানার ভেতরে। আর এইখানেই সিন কাট হয়। পরের সিনে আমরা প্রমোদ নামের একজন পুলিশ অফিসারকে দেখতে পাই। সে আসলে প্যানিক অ্যাটাকের কারণে হসপিটালে ভর্তি হয়েছিল। বেডে শুয়ে শুয়ে সে টিভিতে একটা অনুষ্ঠান দেখছিল, গানের অনুষ্ঠান। এই গানের অনুষ্ঠানে তার স্ত্রী সৃজাও ছিল। প্রমোদ সৃজার ইন্টারভিউ দেখছিল। আসলে এই গানের অনুষ্ঠানে তার একমাত্র মেয়ে অংশগ্রহণ করেছিল। আসলে সৃজা প্রমোদকে ছেড়ে গিয়েছে 17 বছর হলো। সৃজা যখন প্রেগনেন্ট ছিল তখন প্রমোদ তার উপর বিভিন্নভাবে মানসিক এবং শারীরিক অত্যাচার করত। সে পুলিশ হওয়া সত্ত্বেও প্রতিদিনই লাল পানি খেয়ে এসে সৃজাকে মারধর করত। এক পর্যায়ে সৃজা অসহ্য হয়ে তার ছোট বাচ্চা মেয়েটাকে নিয়ে বাড়ি ছেড়ে চলে আসে। আর তারপর থেকে প্রমোদের সাথে তার আর কোনো যোগাযোগ নেই। প্রমোদ অনেকভাবে চেষ্টা করেছে সৃজাকে ফিরিয়ে আনতে, কিন্তু সৃজা ফিরে আসেনি। এখন সৃজা এবং প্রমোদের মেয়ে বড় হয়ে গিয়েছে। তার বয়স 17 বছর। সে খুব ভালো গান করত এবং টিভির বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করত। তবে সৃজা এবং প্রমোদের মেয়ে জানতো না যে তার বাবা কে। প্রমোদকে সে চোখেও কোনোদিন দেখেনি। সৃজা চলে যাবার পর থেকে প্রমোদ তার নিজের ভুল বুঝতে পেরেছিল। সে নানাভাবে চেষ্টা করেছিল সৃজা আর তার মেয়ে যেন তার কাছে ফিরে আসে, কিন্তু সৃজা তার এবং তার মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে প্রমোদের সাথে কোনো রকম যোগাযোগ রাখতে চায়নি। কিন্তু প্রমোদ তার কর্মকাণ্ডের জন্য এখনো আক্ষেপে ভোগে। সে তার মেয়ে এবং স্ত্রীকে কাছে পেতে চায়, আর তাই প্রমোদের এক বন্ধু সৃজার সাথে যোগাযোগ করে এবং প্রমোদের অবস্থার কথা জানায়। আর তাই অনেক বছর পর সৃজা প্রমোদের কলটা রিসিভ করে এবং কিছু না বলে প্রমোদের কথা শুনতে থাকে এবং এক পর্যায়ে কলটা কেটে দেয়। সৃজার কল কেটে যাওয়ার পরই প্রমোদের ফোনে একটা ফোন আসে থানা থেকে। ফোনটা পেয়েই প্রমোদ তাড়াহুড়ো করে থানায় চলে যায়। এরপর আমরা থানার ভেতরের সিন দেখতে পাই। এক পুলিশ অফিসারকে মেরে ফেলা হয়েছে। পুলিশ অফিসারটি তখন অন ডিউটিতে ছিল, কিন্তু সেখানে কে বা কারা তাকে মেরে ফেলেছে সেটা কোনোভাবেই বোঝা যাচ্ছিল না। বাইরে উৎসুক জনতা আর মিডিয়ার ভিড় বেড়েই চলছিল। তারা জানতে চাইছিল ভেতর থেকে গুলির আওয়াজ কেন এসেছে আর কি হয়েছে। পুলিশের বড় কর্মকর্তা আসে ইনকোয়ারি করার জন্য। থানার ভেতরে তখন জন, সন্দীপ এবং বিনেশ ছাড়াও একজন কয়েদি ছিল, যাকে লকআপে রাখা হয়েছিল। প্রমোদ থানায় পৌঁছে যায়। সে থানায় আসা মাত্রই বাইরে থাকা মিডিয়ার লোকেরা তাকে ঘিরে নানা রকম প্রশ্ন করতে থাকে। প্রমোদ কোনো কথার উত্তর না দিয়ে সোজা থানার ভেতরে প্রবেশ করে। এরপর এসআই এর রুমে গিয়ে একটা চেয়ারে বসে শান্ত চোখে সেই মৃত পুলিশ অফিসারটির দিকে তাকায়। আর প্রমোদের সাথে সাথে আমরাও মেঝেতে পড়ে থাকা মৃত অফিসারটিকে দেখতে পাই। লোকটি দেখতে হুবহু প্রমোদের মতোই, কারণ এই লোকটি আর কেউ নয়, প্রমোদের যমজ ভাই বিনোদ। মুহূর্তের মধ্যেই প্রমোদের চোখটা ঝাপসা হয়ে ওঠে, কারণ বিনোদের সাথে তার সম্পর্ক ভালো না থাকলেও তার চোখে ভেসে ওঠে তাদের শৈশবের কিছু স্মৃতি। থানার ভেতরে যারা অনুষ্ঠান দেখতে এসেছিল সবাইকেই আটকে রাখা হয়। কাউকে কোনোভাবে বাইরে যেতে দেওয়া হচ্ছিল না। মিনিস্টার নিজেও থানার ভেতরে আটকা পড়ে গিয়েছিল, কারণ সে মিডিয়াকে বলেছে এই কেস শেষ না হওয়া পর্যন্ত সে থানায় থাকবে।
আর তাই সে এসিপির উপর দ্রুত কেস সলভ করার জন্য প্রেশার দিতে থাকে। আর অন্যদিকে মিডিয়া ততক্ষণে থানার ভিতরে পুলিশের খুন হওয়ার ঘটনাটা সম্প্রচার করে ফেলেছে। আর তারপর আমরা প্রমোদকে দেখতে পাই, সে ইনভেস্টিগেশন রুমে এসেছে। সেখানে গিয়ে সে জানতে পারে বিনোদের শরীরে মোট 3টা বুলেট পাওয়া গেছে, 2টো মাথার বাঁ দিকে আর একটা বুকে, ঠিক হার্ট বরাবর। মূলত মৃত্যুটা তার প্রথম 2 গুলিতে নয়, বরং হার্টের গুলিতেই তার মৃত্যু হয়েছে। এরপর প্রমোদ বাইরে বেরিয়ে এসে সেই 3জন সাসপেক্ট অফিসারকে দেখতে পায়, যারা তখন থানার ভেতরে ছিল। তাদের মধ্যে জনকে দেখে প্রমোদের অতীতের কিছু কথা মনে পড়ে যায়, আর সিন শিফট হয় কিছুদিন আগে। এসআই জন একদিন বিনোদের নামে কমপ্লেন নিয়ে প্রমোদের কাছে আসে। প্রমোদ জনের কাছে কারণ জানতে চাইলে সে বলে, স্যার, আমি একটা ডোমেস্টিক ভায়োলেন্স কেসের ইনভেস্টিগেশন করতে গিয়েছিলাম। সেই মহিলা আমার দুঃসম্পর্কের আত্মীয়। এরপর বিনোদ বারবার সেই মহিলার কাছে কেসের কথা বলে যায় এবং জোর করে মহিলার সাথে রাত কাটায়। আমি বিনোদকে বারবার নিষেধ করেছিলাম সেখানে না যেতে, কিন্তু বিনোদ আমার কথা শোনেনি, উল্টো আমাকেই মারধর করেছে। এখন আপনি প্লিজ কিছু একটা করুন, তা না হলে আমি কমপ্লেন করতে বাধ্য হব। এসব কথা শুনে প্রমোদ জনকে বাইরে যেতে বলে আর বিনোদকে ভেতরে আসতে বলে। বিনোদ ভেতরে আসা মাত্রই প্রমোদ তাকে জিজ্ঞেস করে, তোমার নামে এসব আমি কি শুনছি? তুমি কেন কেস ইনভেস্টিগেশন করার জন্য মাঝরাতে ওই মহিলার বাড়িতে গিয়েছিলে? এখন জন যদি তোমার নামে কেস করে দেয় তাহলে আমার অ্যাকশন নিতে হবে। আমার নিজেরই অনেক কাজ রয়েছে, তোমার এসব ফালতু কাজ সামাল দেওয়ার সময় আমার নেই। প্রমোদের কথা শুনে বিনোদ উল্টো রেগে যায় আর বলে, কি অ্যাকশন নেবে নাও, আমি ভয় পাই না। বড় জোর আমাকে সাসপেন্ড করে দেবে। তুমি তো নিজের বউ বাচ্চাকেই সামাল দিতে পারো না, আবার এসেছো আমাকে সামাল দেবার জন্য। এসব বলে বিনোদ সেখান থেকে চলে যায়। যাওয়ার সময় সে জনকে বলে, আমি আজ রাতে আবারও ওখানে যাব, দেখি তুমি কি করতে পারো। জন অসহায় দৃষ্টিতে প্রমোদের দিকে তাকিয়ে থাকে, আর প্রমোদও একটা সফট কর্নার থেকে নিজের ভাইকে প্রোটেক্ট করার চেষ্টা করে। এবার সিন প্রেজেন্টে চলে আসে। এরপর দেখা যায় এসপি আশা এসেছে থানায় ইনভেস্টিগেশন করার জন্য। সে ফরেন্সিক টিম থেকে জানতে পারে যে গুলিটা ভিকটিমের খুব কাছ থেকে করা হয়েছে। তাছাড়া 3টা গুলি পজিশনও আলাদা। এরপর বন্দুক থেকে হাতের ছাপ এবং 3জন সাসপেক্টের হাতের ছাপ ফরেন্সিকে পাঠানো হয় পরীক্ষা করার জন্য। এখন এখানে কারোর সাথে যদি ম্যাচ হয়ে যায় তাহলেই বোঝা যাবে যে আসল অপরাধী কে। এক অফিসার এসিপিকে বলে যে 3জনকে আমরা সন্দেহ করছি তাদের 3জনের সাথেই বিনোদের সাথে ঝামেলা ছিল। তারপর এসিপি সেই 3জনকে ডেকে নিয়ে আসে জিজ্ঞাসাবাদের জন্য। প্রথম ডাকা হয় এসআই জনকে। তাকে জিজ্ঞাসা করা হয় গুলি চলার সময় সে কোথায় ছিল। জন জানায় সে তার স্ত্রীর সাথে ফোনে কথা বলছিল। সে সময় সিন চলে যায় অতীতে। আমরা জনকে দেখতে পাই সে মাদক ব্যবসায়ীর কাছ থেকে যে জিনিসগুলো পেয়েছিল সেটা আলমারিতে ঢুকিয়ে রাখছিল, আর তখন তার স্ত্রী তাকে ফোন করে। কিন্তু জন কাজে ব্যস্ত থাকায় তার স্ত্রীর সাথে ঠিকঠাক মতো কথা বলতে পারছিল না, আর তাই তার স্ত্রী রাগ করে ফোনটা রেখে দেয়। আর তারপর জন একটা ব্যাগ নিয়ে চলে যায় রান্নাঘরে, আর তার ভিতর থেকে লাল পানির একটা বোতল বের করে। সে মাত্র 1 পেগ খেয়েছে। দ্বিতীয় পেগ খাওয়ার সময়ই গুলির আওয়াজ শুনতে পায় আর দৌড়ে সে বাইরে বেরিয়ে আসে, আর এসে দেখে বিনোদ মাটিতে পড়ে আছে। তার সাথে সেই সময় বাকি 2জন অফিসারও সেখানে উপস্থিত ছিল। তারপর কাহিনী আবার বর্তমানে চলে আসে। জনকে জিজ্ঞাসা করা হয় যে বিনোদের সাথে তার কি সমস্যা ছিল। জনের সাথে বিনোদের কি সমস্যা ছিল সেটা আমরা আগেই জেনেছি, সে সেটাই আবার খুলে বলে। এরপর এসিপি সন্দীপকে ডেকে পাঠায়। সন্দীপকেও জিজ্ঞাসা করা হয় ঘটনার সময় সে কোথায় ছিল। তখন সন্দীপ জানায় সে ওয়াশরুমে গিয়েছিল। জোসেফ জানতে চায় বিনোদের সাথে তোমার কি সমস্যা ছিল। এরপর সন্দীপ বলতে শুরু করে, আর কাহিনী চলে যায় অতীতে। কয়েক মাস আগে অমৃতা নামের একজন কনস্টেবল তার বাচ্চা মেয়েটিকে পুলিশ স্টেশনে নিয়ে এসেছিল। সে তাকে করিডোরে বসিয়ে রেখেছিল। বিনোদ তখন ডিউটিতে ছিল। সে তখন তার ক্লায়েন্টদের সাথে একটা কেস নিয়ে কথা বলছিল। এক পর্যায়ে তাদের সাথে রাগারাগি হয় আর তাদেরকে অপমান করে সেখান থেকে বের করে দেয়। অমৃতার বাচ্চা মেয়েটি সে সবকিছুই দেখেছিল, আর সে কিছুটা ভয়ও পেয়ে গিয়েছিল। আর বাচ্চা মেয়েটা যে ভয় পাচ্ছে সেটা বিনোদ খেয়াল করে। তার কিছুক্ষণ পর অমৃতা তার কাজ শেষ করে তার মেয়েকে করিডোরে নিতে আসলে দেখে মেয়েটা সেখানে নেই। মেয়েকে দেখতে না পেয়ে অমৃতা সন্দীপকে জিজ্ঞেস করে তার মেয়েকে দেখেছে কিনা। সন্দীপ তখন বলে, বিনোদ স্যার থাকতে তুমি কোন সাহসে মেয়েকে থানায় নিয়ে আসো? তুমি কি জানো না বিনোদ স্যারের চরিত্র কেমন? সে বাচ্চা বয়স্ক কাউকেই ছাড় দেয় না। আর তখনই বিনোদ অমৃতার মেয়েকে নিয়ে পুলিশ স্টেশনে ফিরে আসে। মেয়েটির হাতে একটা আইসক্রিম ছিল। আসলে সে আইসক্রিম কিনে দেওয়ার জন্যই মেয়েকে নিয়ে বাইরে গিয়েছিল। ফিরে আসার পর সন্দীপের শেষ কথাটা বিনোদ শুনে ফেলেছিল, তাই সে উত্তর দেয়, আমি বাচ্চাদেরকে পছন্দ করি। আর তাতে তোর সমস্যা কি? সন্দীপ ঝামেলা করতে চাইছিল না বলে আর কিছুই বলে না। আর তারপর একদিন বিনোদ সন্দীপের মেয়েকে স্কুল থেকে বাড়ি পৌঁছে দেয়, আর তার স্ত্রীকে বলে সন্দীপ নিজেই তাকে বলেছিল তার মেয়েকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য।
কিন্তু সন্দীপের বউ বিনোদের চরিত্র সম্পর্কে জানতো, আর তাই সে তার স্বামীকে সেটা জানিয়ে দেয়। যা জানতে পেরে সন্দীপ অনেক রেগে যায়, কারণ সে কখনোই বিনোদ স্যারকে বলেনি তার মেয়েকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য। সন্দীপ রেগে গিয়ে বিনোদের কাছে যায়। বিনোদ তখন একটা হোটেলে বসে খাচ্ছিল। সন্দীপ তার খাবার ফেলে দিয়ে তার কলার চেপে ধরে জিজ্ঞেস করে বিনোদ কোন সাহসে তার মেয়ের দিকে হাত বাড়িয়েছে। তখন বিনোদ বলে, আমি তো তোর মেয়ের সাথে কিছুই করিনি। কিন্তু তারপরেও সন্দীপ রেগে বিনোদের গায়ে হাত তুলে ফেলে। কিন্তু বিনোদ রেগে গিয়ে সন্দীপকে অনেক পেটাতে থাকে, আর সেখানে থাকা মানুষজন কোনো রকমে তাদেরকে ফিরায়। আর তারপর থেকে সন্দীপ বিনোদকে সহ্যই করতে পারতো না, আর বিনোদও সন্দীপকে পছন্দ করতো না। আর তারপর এসিপি থানায় থাকা সেই আসামিকে ইনভেস্টিগেশনের জন্য ডাকে, কিন্তু পুলিশরা কোথাও লকারের চাবি খুঁজে পাচ্ছিল না। হঠাৎ এক কনস্টেবল লক্ষ্য করে লকারের চাবিটা কিছুটা দূরে মাটিতে পড়ে আছে। সে সেটা তুলে নেয়। চাবিটা সে সন্দীপকে দেয়, আর সেখানে দাঁড়িয়ে থাকা জন অতিরিক্ত দুশ্চিন্তায় সেন্সলেস হয়ে পড়ে। অন্যদিকে আমরা দেখতে পাই মন্ত্রী এসিপিকে চাপ দিচ্ছে তাড়াতাড়ি এই কেসটা সলভ করে ফেলার জন্য, কারণ মিডিয়াতে এটা নিয়ে খুব আলোচনা হচ্ছিল। কিন্তু এসআই তো কোনো ক্লুই খুঁজে পাচ্ছিল না কেসটা সে কিভাবে সলভ করবে। আর এরই মধ্যে ফরেন্সিক রিপোর্টও চলে আসে। রিপোর্ট অনুযায়ী বন্দুকে দুজনের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। একজন হচ্ছে ভিকটিম বিনোদ, আর অন্যজন হচ্ছে এসআই বিনেশ। রিপোর্ট দেখে জোসেফ বলে, মনে হচ্ছে বিনেশই ওকে মেরেছে। প্রমোদ এই কথার বিরোধিতা করে। সে এতক্ষণ চুপচাপ বসে সে সবকিছুই শুনছিল। সে বলে ওঠে, বন্দুকটা যেহেতু বিনেশের ছিল তাই সেখানে তার ফিঙ্গারপ্রিন্ট থাকাটা স্বাভাবিক। আর তারপর বিনেশকে ইনভেস্টিগেশনের জন্য ডেকে পাঠানো হয়। জোসেফ বিনেশকে জিজ্ঞেস করে, তোমার গানটা কেন বিনোদের কাছে ছিল? বিনেশ জানায়, ডিউটিতে থাকা অবস্থায় আমি যদি ওয়াশরুম ইউজ করতে চাই তাহলে বন্দুকটা আমার আশেপাশে থাকা যে কোনো অফিসারের সামনে খুলে রেখে যাই। তখন রুমে বিনোদ স্যারই ছিল, আর তাই বিনোদ স্যারের সামনে আমি বন্দুকটা খুলে রেখে গিয়েছিলাম। এখন ডিউটিতে থাকা অবস্থায় কেন আমি আমার বন্দুক অন্য আরেকজন অফিসারের কাছে রেখে গেলাম সেজন্য আপনারা আমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন, কিন্তু বিনোদ স্যারের মৃত্যুর পেছনে আমার হাত নেই। যদিও আমি তাকে পছন্দ করতাম না, তবুও আমি তাকে মারিনি। এরপর এসিপি জিজ্ঞেস করে, তোমার আর বিনোদের মধ্যে কি ঝামেলা ছিল? বিনেশ প্রমোদের দিকে তাকায় আর কিছুটা ইতস্তত হয়ে বলতে থাকে, কিছু মাস আগে আমরা একটা ইনভেস্টিগেশনের কাজের জন্য শহরের বাইরে একটা লজে উঠেছিলাম। বিনোদ স্যার লাল পানি খেয়ে সেখানে থাকা কিছু লোকের সাথে কার্ড খেলতে বসে, কিন্তু তার কাছে নগদ টাকা না থাকায় লোকগুলো তাকে খেলায় নিতে চাচ্ছিল না। এতে করে এখানে একটা ঝামেলা বেঁধে যায়, আর আমি সেটা সামলাতে যাই। আর তখনই আমরা লজের অন্য পাশ থেকে দুটো ছেলেমেয়ের চিৎকার চেঁচামেচি শুনে সেদিকে যাই। সেখানে গিয়ে আমরা দুটো অপ্রাপ্তবয়স্ক ছেলে মেয়েকে দেখতে পাই, যারা পার্সোনাল সময় কাটানোর জন্য এখানে এসেছিল। তবে রুম বয় লুকিয়ে তাদের ভিডিও ধারণ করছিল, আর তাই তারা তাকে ধরে ফেলে এবং তার সাথে ঝগড়া লেগে যায়। আমাদের সাথে বিনোদ স্যারও সেখানে গিয়েছিল, কিন্তু সে রুম বয়কে কিছু না বলে ওই ছেলে মেয়ে দুটোকে নোংরা নোংরা কথা বলতে থাকে। কথা বলার এক পর্যায়ে ছেলেটির সাথে বিনোদ স্যারের হাতাহাতি শুরু হয়ে যায়, আর ছেলেটিকে বাঁচাতে মেয়েটি একটা কাচের বোতল তুলে বিনোদ স্যারকে মারতে যায়, কিন্তু সেটা ভুলবশত লেগে যায় সেই রুম বয় ছেলেটির মাথায়। ছেলেটির অবস্থা খারাপ হয়ে যায়, তাই আমরা তাকে দ্রুত হসপিটালে নিয়ে যাওয়ার জন্য বের হই। কিন্তু হঠাৎ আমার মনে পড়ে যে লজে মেয়েটি একা রয়েছে, আর সেখানে বিনোদ স্যারও রয়েছে, আর বিনোদ স্যারের ক্যারেক্টার সম্পর্কে তো আমরা সবাই জানতাম। তাই গাড়ি থামিয়ে আমি দ্রুত লজে ফিরে আসি, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। মেয়েটার বয়ফ্রেন্ডও তখন লজে ছিল না, কারণ সে পালিয়ে গিয়েছিল। বিনোদ স্যার সেই মেয়েটা সর্বনাশ করে ফেলেছে। মেয়েটা অপ্রাপ্তবয়স্ক ছিল। কোনোভাবে কেসটা সেখানেই ধামাচাপা পড়ে যায়, কিন্তু আমি এরপর থেকে বিনোদ স্যারকে একদম সহ্যই করতে পারতাম না। আমি তাকে মনে প্রাণে ঘৃণা করতাম। এসআই আশা জানতে চায়, ওই মেয়ে আর ওই ছেলেটা কোনো কেস করেনি? জোসেফ জানায়, না, ওই কাপল কোনো অভিযোগই করেনি। আর তাছাড়া আমি বিনেশের কাছ থেকে সবকিছু জানতে পেরে ইনকোয়ারিও করেছিলাম। তবে লজের স্টাফরা বলেছে এখানে এমন কিছুই হয়নি, অর্থাৎ কেউ স্বীকারই করতে চাইছিল না। এরপর এসআই সেই অপরাধীকে ডেকে পাঠায়, যাকে সেই সময় লকআপে বন্দি করে রাখা হয়েছিল। কিন্তু লোকটা বলে, আমি তখন ঘুমাচ্ছিলাম, হঠাৎ গুলির আওয়াজ শুনে জেগে উঠেছিলাম। আর তখন আমার মনে হয় পিছনের গেট থেকে কেউ একজন দৌড়ে চলে গেছে, কিন্তু আমি এই ব্যাপারটাতে নিশ্চিত নই। লোকটার কথা শুনে পেছনের গেটটা ভালোভাবে খুঁজে দেখা হয়, আর তারপর থানায় থাকা সকল সিসি ক্যামেরা চেক করা হয়, কিন্তু সেখানেও কিছু পাওয়া যায় না। এরপর এসআই আশা জোসেফকে জিজ্ঞেস করে, বিনোদ আর প্রমোদের সম্পর্ক কেমন ছিল? জোসেফ জানায়, গত 17 বছর ধরে তো আমি তাদের মধ্যে ঝামেলাই দেখে আসছি। তাদের মধ্যে খুব একটা বনিবনা হতো না। কিছু বছর আগে প্রমোদের স্ত্রী গায়েব হওয়ার পর সেই কেস ইনভেস্টিগেশনের দায়িত্ব পড়ে আমার আর বিনোদের ওপর। অনেক খোঁজাখুঁজির পর আমরা তাদেরকে খুঁজে পাই। সেখানে গিয়ে প্রমোদের স্ত্রীর সাথে দেখা করলে সে জানায় সে নিজের ইচ্ছায় বাড়ি ছেড়ে চলে গেছে, সে মিসিং নয়।
আর তাই আমরা কিছু ফর্মালিটিস পূরণ করি এবং প্রমোদের স্ত্রীর সিগনেচার নিয়ে সেখান থেকে চলে আসি। কিন্তু বিনোদের তার ভাতিজির জন্য খুব খারাপ লাগছিল, তাই সে আবার ফিরে যায়, কিছু খেলনা এবং জিনিসপত্র কিনে সেখানে রেখে আসে। তখন সেখানে বাচ্চাটা একাই খেলছিল, সৃজা সেখানে ছিল না। ফিরে আসার পর প্রমোদ, বিনোদ এবং আমার কাছে তার স্ত্রীর খোঁজ জানতে চায়, কিন্তু আমরা তাকে তার খোঁজ দিই না, কারণ এটা নিয়ম বিরুদ্ধ ছিল। খোঁজ না পেয়ে প্রমোদ অনেক রেগে যায়, কিন্তু বিনোদ তাকে বলে যে তুমি তোমার স্ত্রীকে মারধর করেছো, তাকে অবহেলা করেছো, এখন কেন তার খোঁজ জানতে চাচ্ছ? এসব কথা শুনে প্রমোদ আরো রেগে যায় আর চিৎকার চেঁচামেচি করতে থাকে, বিনোদকে শাসিয়ে সেখান থেকে চলে যায়। এটা ছাড়াও তারা দুই ভাই একজন আরেকজনকে একদমই সহ্য করতে পারতো না, আর থানায় থাকা সব অফিসারই সেটা জানতো। এরপর কাহিনী আবারও বর্তমানে চলে আসে। এরপর থানায় আসে বিনোদের স্ত্রী মালিনী। সে পুলিশকে কিছু একটা বলতে চাইছিল, কিন্তু সেখানে প্রমোদকে দেখে ভয় পাচ্ছিল, আর সে কিছু না বলে চুপ করেছিল। এসিপি সেটা বুঝতে পেরে প্রমোদকে বাইরে পাঠিয়ে দেয়। আর তারপর মালিনী বলতে শুরু করে বিনোদ সবচেয়ে বেশি ঘৃণা করত তার নিজের আপন ভাই প্রমোদকে। অন্যদিকে আমরা দেখতে পাই বিনোদের লাশটা অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছে। প্রমোদের চোখটা ঝাপসা হয়ে আসে আর কাহিনী চলে যায় ফ্ল্যাশব্যাকে, আর আমরা জানতে পারি কেন বিনোদ প্রমোদকে এতটা ঘৃণা করত। আমরা প্রমোদ এবং বিনোদের ছোটবেলা দেখতে পাই। তাদের বাবাও একজন পুলিশ অফিসার ছিল এবং সেও ঠিক বিনোদের মতোই চরিত্রহীন ছিল। প্রায় রোজই সে লাল পানি খেয়ে কোনো না কোনো মহিলার সাথে রাত কাটাতো এবং তাদের মাকে নানাভাবে অত্যাচার করত, মারধর করত। একদিন দিনে দুপুরে প্রমোদের বাবা একজন মহিলাকে তার ঘরে নিয়ে আসে এবং প্রমোদ, বিনোদ এবং তাদের মাকে বাড়ি থেকে বের করে দেয়। কোনো উপায় না পেয়ে প্রমোদ এবং বিনোদের মা পুলিশ স্টেশনে যায় এবং কমপ্লেন করে, কিন্তু বিনোদের বাবা সেখানে গিয়ে তার স্ত্রীকে তালাক দিয়ে দেয়। আর কোর্ট থেকে সিদ্ধান্ত দেওয়া হয় যে যে কোনো একজন ছেলেকে বিনোদের বাবা তার সাথে রাখতে পারবে। প্রথমে তো বিনোদের বাবা প্রমোদকে সাথে নিতে চায়, কিন্তু বিনোদের মা প্রমোদকে আঁকড়ে ধরে রাখে, আর তাই বিনোদের বাবা বিনোদের হাত ধরে টানতে টানতে তার সাথে নিয়ে যায়। আর তারপর থেকে বিনোদের জীবনটা নরকে পরিণত হয়। বিনোদ সবসময় তার ভাই এবং মাকে দোষারোপ করত তাকে এই নরকে ফেলে যাওয়ার জন্য। এভাবেই দিন কেটে যাচ্ছিল, কিন্তু একদিন বিনোদ মাঠ থেকে ফিরে এসে দেখে তার বাবাকে তার শত্রুরা মেরে ফেলেছে। এরপর প্রমোদ এবং তার মা ফিরে আসলে বিনোদকে তাদের সাথে নিয়ে যেতে চায়, কিন্তু অভিমানী বিনোদ আর তাদের সাথে যেতে চায় না, তাই সে সেখান থেকে পালিয়ে যায়। আর সেজন্যই বিনোদ প্রমোদকে একদমই সহ্য করতে পারত না। আর তার বাবার সাথে থেকে থেকে বিনোদ তার বাবার সব খারাপ অভ্যাসগুলো রপ্ত করে নিয়েছিল। এরপর কাহিনী আবারও প্রেজেন্টে চলে আসে। এরপর জোসেফ আসে বিনোদের একটা কল রেকর্ড নিয়ে, যেখানে সে মারা যাওয়ার কয়েক মিনিট পূর্বেও তার বন্ধুকে বলছিল সে আর লাল পানি খাবে না, সে মালিনীর সাথে নতুন করে জীবন শুরু করতে চায়। এসিপি জানতে চায় বিনোদের সাথে মালিনীর সম্পর্ক কেমন ছিল। জোসেফ বলতে শুরু করে আসলে তারা লিগ্যালি এখনো বিয়ে করেনি। কয়েক মাস আগে মালিনী ও তার দুঃসম্পর্কের এক আত্মীয়া থানায় এসেছিল মালিনীর হাজবেন্ডের নামে কমপ্লেন লেখাতে, কারণ মালিনীর স্বামী তাকে খুব অত্যাচার করত, তাকে মারধর করত। পুলিশ স্টেশনেই বিনোদ মালিনীকে প্রথম দেখতে পায়, আর প্রথম দেখাতেই তাকে ভালো লেগে যায়। আসলে আমরা তো সবাই জানতাম বিনোদের যে মেয়েদের প্রতি দুর্বলতা রয়েছে, তাই সে জোর করে মালিনীর কেসটা নিজে নিয়ে নেয়। আর তারপর মালিনীকে তাদের বাড়িতে পৌঁছে দিয়ে আসে, আর মালিনীকে বলে যদি কোনো প্রবলেম হয় তাহলে তাকে যেন ফোন করে। মালিনীকে তার বাড়িতে পৌঁছে দিয়ে আসার কিছুক্ষণ পরেই মালিনী বিনোদকে ফোন করে, আর বিনোদ মাঝ রাস্তা থেকে দ্রুত মালিনীর বাড়িতে ফিরে যায়। আর সেখানে গিয়ে সে দেখতে পায় মালিনীর স্বামী তাকে আবারও মারার চেষ্টা করছে, আর সেখান থেকে মালিনীর স্বামীকে মেরে বিনোদ মালিনীকে উদ্ধার করে নিয়ে আসে। মালিনীর যাবার কোনো জায়গা ছিল না, আর তাই সে বাধ্য হয়ে বিনোদের বাড়িতে থাকতে আসে। আর বিনোদও যেন এরই অপেক্ষায় ছিল। সে মালিনীর কাছে আসার চেষ্টা করে, কিন্তু মালিনী বাধা দেয়। এই প্রথমবারের মতো বিনোদ কারো প্রতি মায়া অনুভব করে এবং সে মালিনীকে কিছু না বলেই পাশের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু সকালে উঠে সে মালিনীকে আর কোথাও খুঁজে পায় না। বিনোদ সব জায়গায় খুঁজে দেখে, কারণ এখন যদি মালিনীকে খুঁজে না পাওয়া যায় তাহলে সমস্ত দোষ তার ঘাড়ে এসে পড়বে। কোথাও খুঁজে না পেয়ে সে যখন ফিরে আসছিল তখন একটা স্কুল ঘর দেখে তার মনে পড়ে যায় মালিনী এই স্কুলেই চাকরি করে। আর সেখানে গিয়ে বিনোদ মালিনীকে খুঁজে পায় এবং মালিনীর কাছে ক্ষমা চায় তার আগের দিনের ব্যবহারের জন্য, এবং তাকে প্রমিস করে এরকম সে আর কখনোই করবে না। আর তারপর মালিনী আবারও বিনোদের সাথে তার বাড়ি ফিরে আসে, কিন্তু এইবার আর বিনোদ মালিনীর সাথে কোনো রকম খারাপ ব্যবহার করে না, বরং তার যা যা প্রয়োজন ছিল সে সবকিছুই কিনে দেয়। আর এইভাবেই মালিনী তার বাড়িতে থাকতে শুরু করে। তারা অনেকটা হাজব্যান্ড ওয়াইফের মতোই থাকছিল। আর প্রথমবারের মতো বিনোদ কোনো মহিলার প্রতি ভালোবাসা অনুভব করছিল।
এবং সে চাইছিল যে লিগালি মালিনীকে বিয়ে করে সংসার শুরু করবে, নতুন করে জীবনটা শুরু করতে চাইছিল সে। আর মালিনী আসার পর থেকে বিনোদের আচরণ এবং স্বভাবও অনেকটা পরিবর্তন হয়ে গিয়েছিল, যেটা তার আশেপাশের কলিগরাও লক্ষ্য করছিল। মালিনী আবারও চাকরি শুরু করে। একসময় বিনোদ তার জীবনের সমস্ত কাহিনী মালিনীকে খুলে বলে, আর প্রমোদকে সে যে ঘৃণা করে সেটাও বলে। মালিনীও যেন নতুন করে বাঁচার স্বপ্ন ফিরে পেয়েছিল, সে বিনোদকে বিয়ে করতে রাজি হয়। এরপর কাহিনী আবারও বর্তমানে চলে আসলে আমরা দেখতে পাই মিনিস্টার সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন করছে। মিনিস্টার সাংবাদিকদের বিভিন্ন রকম প্রশ্নের উত্তর দিতে থাকে। বিনোদ হত্যার 6 ঘন্টা পেরিয়ে গিয়েছিল, কিন্তু থানার ভেতরে হয়ে যাওয়া এই হত্যাকাণ্ডের রহস্য এখনো পুলিশ উদ্ঘাটন করতে পারছিল না। আর তাই মিনিস্টার এসিপির উপর অনেক রেগে যায়। সে জানায় অতি দ্রুত এই কেসটা সলভ করতে হবে। এরপর বিনোদের অটোপসি রিপোর্ট আসে, আর সেখানে দেখা যায় পয়েন্ট ব্ল্যাঙ্ক দূরত্ব থেকে গুলি করা হয়েছে। গুলির আঘাত ছাড়া বিনোদের শরীরে আর কোনো আঘাতের চিহ্ন নেই, এমনকি ধস্তাধস্তির চিহ্নও নেই। এরপর প্রমোদ বিনোদের কল রেকর্ড বের করার জন্য ফোন করে, কিন্তু সেখান থেকে বলা হয় প্রমোদের কল রেকর্ডও বের করার নির্দেশ দেওয়া হয়েছে। আর এতে করে প্রমোদ বুঝে যায় পুলিশ তাকে সন্দেহ করছে। আর তাই সে সরাসরি চলে যায় এসিপির কাছে এবং জিজ্ঞেস করে, আপনারা কি আমাকে সন্দেহ করছেন? কিন্তু ও মারা যাওয়ার সময় তো আমি এখানে ছিলাম না, আর ও আমার ভাই। তার উপর যত রাগই থাকুক আমি তাকে মারতে পারি না। প্রমোদের কথা এসিপি বুঝতে পারে, আর তাই তাকে সে ইনভেস্টিগেশন টিমে নিয়ে নেয়। প্রমোদ আবারও বিনাশকে ডেকে জিজ্ঞেস করে, সত্যি করে বলো তুমি কোথায় ছিলে? সে জানায়, স্যার আমি সত্যিই টয়লেটে ছিলাম। গুলির আওয়াজ শুনে কোনো রকমের টয়লেট থেকে দৌড়ে এসে দেখি এই ঘটনা। এরপর ডাকা হয় সন্দীপকে, সন্দীপও বলে সে টয়লেটে ছিল। যা শুনে প্রমোদ জিজ্ঞেস করে, স্টেশনে তো মোটে একটা টয়লেট, তাহলে তোমরা দুজনেই কিভাবে টয়লেটে ছিলে? এবার সন্দীপ কিছুটা ইতস্তত হয়ে বলে, আমি লেডিস টয়লেটে একজন লেডি কনস্টেবলের সাথে ছিলাম। প্রমোদ সেই লেডি কনস্টেবলের সাথে কথা বলে জানতে পারে সন্দীপ ঠিকই বলছে। আর তারপর প্রমোদ সকাল থেকে সমস্ত সিসিটিভি ক্যামেরার রেকর্ড চেক করতে থাকে। আর সেখানে প্রমোদ দেখতে পায় সবাই যখন দৌড়ে বিনোদের রুমে যাচ্ছিল তখন লকারটা খোলা ছিল আর আসামিকে দেখা যাচ্ছিল না। তবে যখনই সবাই বের হয় তখনই আবার আসামিকে লকারেই দেখা যায়। আর তাই সে আসামির কাছে গিয়ে জিজ্ঞেস করে ওই সময় সে কোথায় ছিল। আসামি বলে, আমি তো এখানেই ছিলাম। প্রমোদ তাকে একটু ধোলাই দিতেই সে আসল কথা স্বীকার করে। আসলে সে সময় বিনেশ তাড়াহুড়ো করে ওয়াশরুমে যাওয়ার সময় চাবিটা লকারের সামনেই পড়ে যায়। আসামি সেটা দেখে চাবি নিয়ে তালা খুলে নিজের ড্রাগসের প্যাকেটটা নিয়ে পালিয়ে যাওয়ার প্ল্যান করে। সেই অনুযায়ী সে স্টোর রুমে চলে যায়। আলমারি খুলে সে যখন প্যাকেটটা বের করছিল তখনই সে 3 রাউন্ড গুলির শব্দ শুনতে পায়, আর সে সেখানেই অপেক্ষা করতে থাকে। গুলির শব্দ শুনে সবাই যখন বিনোদের রুমে চলে গিয়েছিল তখন সুযোগ বুঝে আসামি আবারও জেলখানায় চলে আসে, আবার নিজে নিজেই তালাটা লাগিয়ে দিয়ে চাবিটা আগের জায়গায় ফেলে রাখে। আর সে যে সত্যি কথা বলছে তার প্রমাণ হিসেবে সেই প্যাকেটটা প্রমোদকে সে দেখায়। প্রমোদও বুঝতে পারে আসামি তাকে সত্যি কথাই বলছে। এরপর সে আবারও সিসিটিভি ক্যামেরা চেক করতে থাকে, আর সেইখানে সে সেই বাচ্চা দুটোকে খেলতে দেখে, যাকে আমরা সিনেমার একদম শুরুতে দেখেছিলাম। দুটো বাচ্চা ক্রিকেট খেলছিল এবং বল থানার ভিতরে চলে আসায় তারা দেয়াল টপকে বলটা আনতে এসেছিল, আর তখনই ঠিক গুলির শব্দগুলো হয়েছিল। প্রমোদ কিছু একটা চিন্তা করে একজন অফিসারকে নিয়ে বাইরে বেরিয়ে যায়, আর অন্যদিকে আমরা দেখতে পাই মিনিস্টার এসিপি কে সমানে বকাঝকা করে যাচ্ছে। মিনিস্টার চিৎকার করে বলছিল, সাসপেক্টদের মধ্যে থেকে একজনকে আসামি করে এই কেসটা শেষ করে দাও। কিন্তু এসিপি তাতে রাজি হয় না। সে বলে, উপযুক্ত তথ্য এবং প্রমাণ ছাড়া আমরা কারোর উপর লিগ্যাল অ্যাকশন নিতে পারবো না। আর তখনই সেখানে প্রমোদ ফিরে আসে, আর সে যা বলে তা শুনে সবাই অবাক হয়ে যায়। সে জানায় বিনোদকে কেউই মারেনি, সে নিজেই নিজেকে শেষ করে দিয়েছে। যা শুনে মিনিস্টার বলে ওঠে, এটা অসম্ভব, কেউ নিজেই নিজেকে 3 বার গুলি করতে পারে না। কিন্তু প্রমোদ বলে, এমন অনেক ভিকটিম আছে যে নিজের গায়ে 7 বার পর্যন্ত শুট করেছে, আর এটা ইম্পসিবল নয়। তাছাড়া অটোপসিতে বলা হয়েছে একদম সামনে থেকে তার বুকের দিকে তাক করে গুলি করা হয়েছে। যদি সামনে থেকে অন্য কেউ এটা করত তাহলে বিনোদের সাথে ধস্তাধস্তি হতো, কিন্তু সেরকম কিছুই হয়নি। আর তাছাড়া আমার কাছে আই উইটনেসও আছে। এরপর প্রমোদ সেই বাচ্চা ছেলেগুলোকে নিয়ে আসে। সেই লাল জার্সি পরা ছেলেটা সবকিছু খুলে বলে। সে যখন বল নেওয়ার জন্য দেয়াল টপকে ভেতরে ঢুকেছিল তখন সে জানলা দিয়ে দেখতে পেয়েছে বিনোদ টিভির দিকে তাকিয়ে তাকিয়ে নিজের দিকে গুলি করছে, যা দেখে বাচ্চা ছেলেটি ভয় পেয়ে গিয়েছিল, আর সে বল ফেলেই সেখান থেকে পালিয়ে গিয়েছিল। আর তারপর তাদের সাথে থাকা কুকুরটা এসে বলটা নিয়ে যায়, যা প্রমোদ দেখেছিল। এবার সবাই বুঝতে পারে বিনোদ নিজেই নিজেকে শেষ করে দিয়েছিল, কিন্তু কেন তা কেউ বুঝতে পারছিল না। বিনোদের কেসটা সমাধান হওয়ার পর প্রমোদ তার রুমে গিয়ে চুপচাপ বসেছিল, আর তখন পাশের রুম থেকে পরিচিত একটা গান শুনে সেখানে যায়, আর সেখানে গিয়ে দেখে দুজন কনস্টেবল মোবাইলে একটা চ্যানেলের শো দেখছে। প্রমোদ যেতেই কনস্টেবল ফোনটা বাড়িয়ে দিয়ে বলে, বিনোদ স্যার মারা যাওয়ার আগে টিভিতে এই গানটা দেখছিলেন।
আর এই গানটা দেখতে দেখতেই তিনি নিজেকে শুট করেছিলেন। ফোনটা হাতে নিয়েই প্রমোদের বুকটা কেঁপে ওঠে, কারণ ফোনে যে মেয়েটা গান গাইছিল সেটা তারই মেয়ে, শ্বেতা। কিন্তু প্রশ্ন হলো, বিনোদ কেন তার মেয়ের গান শুনে হত্যা করতে যাবে? উত্তরটা একটু পরেই পাওয়া যায়। আর এখানে মুভির এমন এক রহস্য উন্মোচিত হয় যা দেখে আপনারা শিউরে উঠবেন। আসলে কিছু মাস আগে সন্দীপরা যখন একটা কেসের ইনভেস্টিগেশন করার জন্য একটা লজে গিয়েছিল, তখন বিনোদের সাথে সেই অপ্রাপ্ত বয়স্ক ছেলে মেয়েদের ঝগড়া হয়েছিল। আর তারপর বিনোদ সেই অপ্রাপ্ত বয়স্ক মেয়েটাকে একা পেয়ে তার সাথে জোর করে সম্পর্ক করেছিল। সেটা অন্য কেউ ছিল না, সেটা ছিল বিনোদের ভাতিজি শ্বেতা। যেহেতু প্রমোদের স্ত্রী এবং মেয়ে অনেক বছর ধরে তাদের সাথে আলাদা থাকতো, তাই বড় হয়ে যাওয়ার পর সে তাকে বিনোদ আর কখনোই দেখেনি, তাই সে চিনতো না যে এই মেয়েটাই তার ভাতিজি ছিল। কিন্তু আজ যখন টিভিতে শোটা চলছিল, তখন সৃজাকে তার মেয়ের সাথে দেখে মেয়েটাকে সে চিনতে পেরেছিল। আর নিজের অপরাধ বোধ থেকে সে নিজেকে শেষ করে দিয়েছিল, কারণ সে এত বড় একটা পাপ এবং অন্যায় করেছিল যার ক্ষমা কোনোভাবেই সম্ভব ছিল না। আর তার একমাত্র শাস্তিই ছিল নিজেকে শেষ করে দেওয়া, আর সে তাই করেছে। এরপর প্রমোদ সন্দীপকে ডেকে সে তার ছবিটা দেখায় এবং কনফার্ম করে সেদিন রাতে এই মেয়েটাই ছিল। যাবৎ সৃজার সাথে সবকিছু সে ঠিক করে নিতে চাইছিল, কিন্তু এখন সে আর ঠিক করতে চায় না। সে তার এই চেহারা তার মেয়েকে আর দেখাতে চায় না। আজ নিজেই সৃজাকে কল করে বলে সে কিছুই ঠিক করতে চায় না। সে চায় না তার মেয়ে তার ব্যাপারে জানুক অথবা কখনোই তার চেহারা দেখুক, কারণ সে যখন দেখবে তার বাবার চেহারা সেই লোকটার মতো যে তার সর্বনাশ করেছে, সে তাহলে কোনোদিনও সুস্থভাবে বাঁচতে পারবে না। আর এই ভয়ঙ্কর সত্য লুকিয়েই শেষ হয় ট্রমাটাইজ এই ক্রাইম থ্রিলার। এই মুভিটা শুধু একটা মার্ডার মিস্ট্রি নয়, এটা মানুষের অন্ধকার দিক আর পাপের শাস্তির এক ভয়াবহ গল্প। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আবারও হাজির হয়ে যাব এইরকম অসাধারণ কিছু ক্রাইম থ্রিলার মুভির গল্প নিয়ে। সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকবেন। আর পরবর্তী মুভির গল্প পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন। ধন্যবাদ।